রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি, মন্তব্য জাতিসংঘ মহাসচিবের। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আবারও ছাত্রলীগের হামলা, কোটা নিয়ে সিদ্ধান্ত বিবেচনাধীন জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। 3 সিটিতে মনোনয়ন যাচাই শেষ, জয়ের লক্ষ্যে সর্বোচ্চ কাজ করবে আওয়ামী লীগ, কেন্দ্রীয় নজরদারি থাকবে। সুদের হার সিঙ্গেল ডিজিট করতে আমানত সহযোগিতা চায় বেসরকারি ব্যাংক, স্বাধীন ব্যাংক কমিশন ও টাস্ক ফোর্সের দাবি এফবিসিসিআই। এবং ব্রাজিলের অগ্নি পরীক্ষার দিন আজ, সবার চোখ নেইমারের দিকে, মেক্সিকোকে শক্ত প্রতিপক্ষই মনে করছে সেলেসাওরা। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি তসনিমে জান্নাত অর্থী এবং আমি মামুন উর রশিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখবে জাতিসংঘ। এ সময় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রোহিঙ্গাদের জন্য আরও $3 বিলিয়ন আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন। ইসমতারা ইস্যুকে সাথে নিয়ে হায়দার আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। 3 দিনের সফরে বাংলাদেশে এসে সোমবার সকালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরাস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। শুরুতেই নতুন আসা রোহিঙ্গাদের দেখতে উখিয়ার বালুখালীতে ট্রানজিট ক্যাম্পে যান 2 বিশ্ব সংস্থার প্রধান। সেখানে রোহিঙ্গাদের কাছে দুঃখ দুর্দশার কথা শোনেন তারা। ট্রানজিট ক্যাম্প পরিদর্শনের পর কিছু নারীবান্ধব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান সফররতরা। কথা বলেন মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার রোহিঙ্গা নারীর সঙ্গে। পরে রোহিঙ্গাদের জন্য কাজ করা জাতিসংঘের সহযোগী সংস্থা ও অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম ঘুরে দেখেন গুতেরাস ও জিম ইয়ং কিম। এদিকে জাতিসংঘ মহাসচিবের আসার খবরে সকাল থেকে কুতুপালং ক্যাম্পে নিজেদের দাবি দেওয়া নিয়ে অবস্থান নেন রোহিঙ্গারা। নাগরিক অধিকার ফিরে পাওয়া সহ 14 দফা দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। প্রত্যাবাসনের জন্য আসলে ঠিক কি কি তথ্য দরকার হবে এটি আমাদের পুরোপুরি জানা ছিল না, সে কারণে তাদের ওখানে কিছু তথ্য ঘাটতিও আছে। ন্যাশনাল ফর্ম ইয়ানারা অ্যাপ্লাই গজ্জি গরিব আদে 138,000 তরিম বিকিন নালা দিবালাইয়া আরার গান রেজিস্টার করি তার হারি লবালাইয়া আরার গান। দুপুরে কুতুপালং ক্যাম্পে আসেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধান। সেখানে নারী ও পুরুষদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করেন তারা। পরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন 2 বিশ্ব সংস্থার প্রধান। এ সময় জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় পুরোপুরি এক হয়ে কাজ করতে পারেনি। To start paving the way for rights to be recognized for these people, one thing that was inevitable is that we could not use our designation and they could not use their designation. অ্যান্টনিও গুতেরাস বলেন, রোহিঙ্গাদের চাহিদা অনুযায়ী ত্রাণ সহযোগিতার মাত্র 28% পূরণ হয়েছে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। I believe this memorandum of understanding is a first step on the way of progressive recognition of the rights of these people, and so it would be a huge mistake, obviously, to destroy this first step. The road is a long road, but every road starts with the first step. And this is the kind of concession that was possible to obtain at the present moment from Myanmar. এ সময় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রোহিঙ্গাদের জন্য আরও $3 বিলিয়ন আর্থিক সহযোগিতার ঘোষণা দেন। Development assistance to Bangladesh, more than $3 billion, the second largest amount in the world. And the reason for that is because we believe in the direction that Bangladesh is going in terms of its development, but we also feel that what Bangladesh has done in opening its borders to Rohingya. 5 ঘন্টারও বেশি সময় রোহিঙ্গা ক্যাম্পে কাটিয়ে বিকেলে কক্সবাজার শহরে ফেরেন সফরকারীরা।
জাতিসংঘের স্থায়ী এবং সদস্য রাষ্ট্রগুলোই পারে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে বা সেই পরিবেশ তৈরি করতে। আর সে কারণেই সেই আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে নিয়ে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে গেলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। লাতিনা বিসমিন সোমা, নিউজ 24, কুতুপালং, কক্সবাজার। কোটা আন্দোলনকারীদের উপর আবারও হামলা করল ছাত্রলীগ। আন্দোলনরতরা জানায় কোটা সংস্কার বিষয়টি প্রজ্ঞাপন আকারে জারি না করা পর্যন্ত তারা আন্দোলনের মাঠ ছাড়বে না। হামলার বিচারের দাবিও জানায় তারা। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে হামলার বিষয়ে লিখিত অভিযোগ না পেলে তারা কোনো ব্যবস্থা নেবে না। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। আবারও হামলার শিকার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। তাদের দাবি কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা। বেলা 11টার পর ছাত্রলীগের পরিচয় দিয়ে শিক্ষার্থীরা তাদের উপর দফায় দফায় হামলা চালায়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি তাদের কয়েকজনকে ছাত্রলীগ তুলে নিয়ে গিয়েছে। হামলার শিকার হয় নারীরাও। তার মানে কি আমরা একটা অগণতান্ত্রিক দেশে বাস করছি? প্রধানমন্ত্রী প্রতিজ্ঞার পরে কেন আমাদের উপরে হামলা? আমরা এই হামলার সুনির্দিষ্ট বিচার চাই। এ বিষয়ে হামলাকারী ছাত্রলীগ কর্মীরা জানায় নিজেদের উপর হামলা ঠেকাতেই তারা প্রতিরক্ষা হিসেবে হামলা করেছে। দেখাবো কিন্তু আমাদের লাঠিটা প্রয়োজন, লাঠি দিয়ে মারবো, পিপার স্প্রে থাকবে, স্টাম্প থাকবে, রড থাকবে, আমাদের সব প্রিপারেশন থাকবে। মানে তারা কি? তারা হচ্ছে আমাদের উপর আক্রমণ করার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে এখানে আছে। আমরা ছাত্রলীগ করার আগেও তো আমরা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ইংরেজি বিভাগের ব্যানারে হামলা ঠেকানোর দাবিতে মানববন্ধন করে শিক্ষক শিক্ষার্থীরা। সেখান থেকে ছাত্রলীগ তাদের চলে যেতে বাধ্য করে বলে অভিযোগ তাদের। একটু আগে বিরাট বড় এক দলের ছাত্র নামক লোকজন এসেছে এবং আমাদেরকে নানাবিধ ধরনের ধমকি দেওয়া হয়েছে। এসব ঘটনার পর সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন তিনি হামলার বিষয়ে কিছুই জানেন না। শহীদ মিনারে কোনো শিক্ষক কিংবা কোনো শিক্ষার্থী এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে এখনো কোনো অবহিত করেনি। যদি আমাদের কাছে এই বিষয়ে কোনো অভিযোগ আসে লিখিত আকারে, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় তার যে প্রক্টরাল বিধি এবং শৃঙ্খলা সংক্রান্ত যে আইন কানুন আছে সেক্ষেত্রে ব্যবস্থা নেবে। শনিবারও আন্দোলন করতে গেলে ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পুলিশ আন্দোলনরতদের একজনকে গ্রেপ্তার করে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, এতে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সোমবার কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি। বলেন, দীর্ঘদিন বিএনপি জামাত জোট সরকার বিরোধী আন্দোলন করতে ব্যর্থ হয়েছে, তাই এবার কোটা নামে শিক্ষার্থীদের মদদ দিয়ে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ সময় ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা। ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। ছাত্রলীগের দ্বারা কখনো বিশ্ববিদ্যালয়ের সব কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয় নাই, আমরা আশা করি ভবিষ্যতে হবে না। এটার সঙ্গে আসলে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো সম্পর্ক নেই। এটা পরিকল্পিতভাবে বিএনপি জামাত যারা পরাজয় শক্তি, তারা যখন সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেই সুবিধা করতে পারে নাই, তখন এই ছাত্রদেরকে এই কোটার নাম করে পিছন থেকে তারা মদত দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে। সরকারি চাকরিতে কোটা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের বিষয়টি নিয়ে অনেক বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এছাড়াও সরকারি কর্মচারীদের সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা শ্রমিকদের বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানায় কর্মরত শ্রমিকদের বেতন দ্বিগুণ করার বিধান রেখে একটি আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। নতুন বেতন কাঠামো অনুযায়ী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ৮,৩০০ টাকা এবং সর্বোচ্চ মজুরি নির্ধারণ করা হয়েছে ১১,২০০ টাকা। পরে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের কাছে জানান
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আমাদের যে সরকারি কর্মচারীদের যে বেতন স্কেল আছে 2015 সালের, সেটার সাথে মোটামুটিভাবে সামঞ্জস্য রেখে একটা বেতন স্কেল প্রস্তাব করা হয়েছে। মোটামুটিভাবে অলমোস্ট 100% বৃদ্ধি করে এটা প্রস্তাব করা হয়েছে। এটা ওই 2015-র ওই সময় থেকে কার্যকর হবে। এ সময় তিনি সরকারি চাকরিতে কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন কবে জারি হবে এ বিষয়েও কথা বলেন। আসলে বিষয়টা যত আপনারা সহজভাবে বিশ্লেষণ করছেন অত সহজ না, জটিল আছে। এটা অনেক বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত আসবে, তার আলোকে আমরা সিদ্ধান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। জি জি, মানে একটু সময় লাগবে মনে হচ্ছে। আমরা এখনো সেটা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করি নাই, হবে আশা করি খুব দ্রুতই হবে ইনশাআল্লাহ। মন্ত্রিসভার বৈঠকে এছাড়া মৎস্য সঙ্গ নিরোধ আইন এবং বাংলাদেশ সংবাদ সংস্থা আইনের চূড়ান্ত এবং বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংশোধন আইন 2018 এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জুবার আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। কুমিল্লায় পেট্রোল বোমা দিয়ে বাস পুড়িয়ে মানুষ হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এই মামলায় জারি করা রুল 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশও দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন। এর আগে গত 24 জুন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে কুমিল্লার হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়। পরে এই বিষয়ে রায়ের জন্য আজ দিন ধার্য করেন আপিল বিভাগ। বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ। সোমবার সিলেট সিটি নির্বাচনে 3 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বাতিল হয়েছে সাধারণ ওয়ার্ডের 8 জন ও সংরক্ষিত ওয়ার্ডের 7 জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন। জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, স্বতন্ত্র প্রার্থীর নিয়ম অনুযায়ী 300 জন ভোটারের সমর্থনের তথ্যে অনিয়ম থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। রোববার বরিশালের 8 মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস, বিদ্রোহী মেয়র প্রার্থী বশির আহমেদ ঝুনু ও নগরীর 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ জামাল হোসেন নোমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান। আজ বিকেল 5টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলে। এরপর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে রিটার্নিং কর্মকর্তা। খুলনা ও গাজীপুরের পর এবার রাজশাহী, সিলেট এবং বরিশাল সিটি নির্বাচনে জয়ের লক্ষ্যে সর্বোচ্চ কাজ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিগত দিনের সরকারের সাফল্য ভোটারদের কাছে প্রচার এবং মেয়রদের ব্যর্থতার কথা তুলে ধরবেন তারা। কেন্দ্র থেকে মনিটরিংও করা হবে এই 3 সিটি নির্বাচন। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা সিটি নির্বাচন নিয়ে তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন নিউজ 24-কে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। 15 মে খুলনা এবং 26 জুন গাজীপুর সিটি নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। এই দুটি সিটিতেই সদ্যবিদায়ী মেয়র ছিলেন বিএনপির। স্বাভাবিকভাবেই 2 সিটি উদ্ধার করে বেশ ভালো অবস্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এবার বাকি 3 সিটি উদ্ধারে তাই সর্বশক্তি প্রয়োগের চিন্তা তাদের। এরই মধ্যে চলছে তার প্রস্তুতিও। আমাদেরকে ভালোবাসে তাদের কাছে সরকারের উন্নয়ন প্রচার এবং বিগত মেয়রের ব্যর্থতা তুলে ধরে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ। বাংলাদেশের জনগণ তারা কিন্তু আজকে খুবই কনসিয়াস ভোটার। তারা বিএনপি, জামাতের মতো মানে রাজনৈতিক দলের অসত্য বক্তব্য, মিথ্যা প্রচারণায় বিশ্বাস করে না। তারা তাদের স্বার্থ বোঝে, তাদের এলাকার উন্নয়নের কথা তারা বুঝে। মানুষ উপলব্ধি করতে পারছে সারা দেশে উন্নয়ন হচ্ছে, আমার নগরে কেন সেই অর্থ কোথায় যাচ্ছে, সেই প্রশ্ন মানুষ আজকে তুলছে। আমরা মানুষকে বোঝাতে চাই যে আজকে বৈষম্য যেখানে হয়নি, সঠিক বরাদ্দ যেখানে হয়েছে, উন্নয়ন কেন হয়নি, নাগরিক সেবা নগরবাসী কেন পান নাই, সেই প্রশ্নটা আমরা তাদের কাছে তুলে ধরব। 3 সিটি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন দল, তবে জনগণ যে রায় দেবে তা মেনে নিতে প্রস্তুত তারা। এই 3টে সিটি কর্পোরেশনে 100% আমরা আশাবাদী। কারণ আমি আবার বলবো, আশাবাদী আমরা তো শুধু মুখোমুখি আশাবাদী না, আমরা আশাবাদী এই জন্য কারণ এলাকার বাংলাদেশের উন্নয়ন আপনারা যদি গত 20 বছরের একটা বিশ্লেষণ করেন, আপনারা দেখবেন বাংলাদেশের সব থেকে উন্নয়ন হয়েছে গত 9 বছরে। আমরা 100% আশাবাদী। তবে হ্যাঁ, জনগণ যদি তাদের রায় যদি আমাদের পক্ষে না দেন, সেটা মেনে নেওয়ার মানসিকতা আমরা ধারণ করি।
3টি সিটি কর্পোরেশন, একটি তো না, 3টি সিটি কর্পোরেশনে সবগুলোতে যে আমরা বিজয়ী হব সেটা নাও হতে পারে। আগামী 30 জুলাই একদিনেই এই 3 সিটি নির্বাচনের ভোট গ্রহণ। আগামী নির্বাচনগুলোতেও তারা একই কাজই করতে থাকবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে কাজ শুরু হয়েছে, তবে তা বাস্তবায়নে সরকারের আমানত সহযোগিতার প্রয়োজন হবে বলে জানিয়েছে বেসরকারি ব্যাংকগুলো। সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বৈঠকে এই প্রস্তাবনা তুলে ধরা হয়। বৈঠক শেষে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবিবির চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে কাজ শুরু করেছেন তারা, তবে সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়নে সরকারকে আমানত সহযোগিতা দিতে হবে বলে জানিয়েছেন তারা। বৈঠকে 57টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। যে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি, আমাদের কাস্টমাররা কিন্তু অলরেডি 9% নেওয়া শুরু করেছে। হ্যাঁ, আমাদের জন্য যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের ডিপোজিট রেটটা কিন্তু আমরা অনেক ডিপোজিট গত 6-7 মাসে কিন্তু হাই রেটে আমরা বুক করেছি। এখন এটাকে আমাদের আনওয়াইন্ড করতে হবে, অ্যান্ড আনওয়াইন্ড করতে গেলে তো আমাদের সময় লাগবে, মানে টিল দ্য ম্যাচুরিটি অফ দিস ডিপোজিটস আমরা কিন্তু রেট কমাতে পারবো না, বাট আমাদের কিন্তু লেন্ডিং রেটে ইন্টারেস্ট কমাতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলেছি, আমাদের সাস্টেনেবল থাকার জন্য আমরা এই এসওই এবং এসওসিবির সাহায্য চাচ্ছি, যাতে করে কিছু যদি কম রেটে আমরা পাই। এটা দিয়ে আমাদের পুরো বুক কভার করবে না, বা কিছুটা হলেও আমাদের যে ব্লিডিং রেট হবে সেটা কভার করতে হবে। ব্যাংক ও আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন ব্যাংক কমিশন ও খেলাপি ঋণ সংক্রান্ত সমস্যা সমাধানে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব ব্যাংকেই ঋণের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনার দাবিও জানায় সংগঠনটি। সোমবার ব্যাংক ঋণের সুদ হার হ্রাসের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। বাকিটা জানাচ্ছেন নাজিয়া কনম। গত 20 জুন এক বৈঠক থেকে ঋণের সুদ হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ঘোষণা দেয় বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি। একই বিষয়ে গত 27 জুন বৈঠকে বসে ব্যাংকের এমডিরাও রাজি হন সুদ হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে। এই সিদ্ধান্ত নিয়েই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর এই সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বলেন, যেসব ব্যাংক এখনো সুদ হার এক অঙ্কে নামিয়ে আনতে পারেনি তাদেরকে অবিলম্বে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সুদ হার এক অঙ্কে নামিয়ে আনতে হবে। 1 জুলাই থেকে শুরু হয়েছে, আমরা এখনো রিপোর্ট পাইনি যে কারা কারা কার্যকর। আমরা আশা করব যে প্রত্যেকে কার্যকর করবেন। খেলাপি ঋণের লাগাম টানা সহ ব্যাংকিং খাতের দুর্নীতি কমাতে কার্যকরী ব্যাংক কমিশন গঠনেরও আহ্বান জানায় সংগঠনটির প্রধান। ব্যাংক ও আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে একটি স্বাধীন ব্যাংক কমিশন গঠনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত প্রক্রিয়াধীন আছে। এফবিসিসিআই তথা ব্যবসায়ী সম্প্রদায় আশা করে মাননীয় অর্থমন্ত্রী অতি দ্রুত একটি স্বাধীন ব্যাংক কমিশন গঠন করবেন। খেলাপি ঋণ সংক্রান্ত সমস্যা সমাধানে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনেরও প্রস্তাব করে এফবিসিসিআই। নন পারফর্মিং লোন সংক্রান্ত সমস্যা সমাধানে আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টাস্ক ফোর্স গঠনের সুপারিশ করছি। নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো বিরতি। ফিরবো শিগগিরই, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। নড়াইলে দায়ের করা মানহানি মামলায় খালেদা জিয়ার জামিন আদেশ দেওয়া হবে আগামী 17 জুলাই। শুনানি শেষে সোমবার আদেশের এই দিন ধার্য করেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহিদুল আজাদ। গেল 5 জুন খালেদা জিয়ার জামিন আবেদন না মঞ্জুর করেন আদালত। পরে 26 জুন আবারও জামিন আবেদন করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার। 2015 সালের 24 ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন নড়াগাতি থানার ফারুকি ইমাম নামে এক ব্যক্তি। এজাহারে উল্লেখ করা হয় 2015 সালের 21 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন রাজধানীতে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
যা শহীদ মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর সম্মানহানি করেছে। সীমান্তে সিসি ক্যামেরা ও সেন্সর ডিভাইস স্থাপনের মাধ্যমে সকল গুরুত্বপূর্ণ এলাকার অপরাধ নিয়ন্ত্রণে মাইলফলক তৈরি হবে। সোমবার যশোরের পুটখালী সীমান্তে বর্ডার সার্ভেলেন্স সিস্টেম পরিদর্শন শেষে এমন ঘোষণা দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। এক্ষেত্রে সীমান্ত সড়ক নির্মাণ না হওয়া পর্যন্ত অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মনে করেন তিনি। তবে সীমান্তে হত্যা ও পাচার বন্ধে জোরদার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। যশোর থেকে ফখরুল ইসলামের প্রতিবেদন। যশোরের বেনাপোল ও পুটখালী ভারতের সঙ্গে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত। শুধুমাত্র পণ্য আমদানি রপ্তানিই নয়, মাদক ও নারী শিশু পাচারের অন্যতম রুটও বলা হয়ে থাকে সীমান্তটিকে। তাই ইছামতি নদীতে বিভক্ত এই সীমান্ত রুটটিকে অপরাধমুক্ত করতে সিসিটিভি ক্যামেরা, সেন্সর ডিভাইস স্থাপনের মাধ্যমে আধুনিক বর্ডার সার্ভিলেন্স অ্যান্ড রেসপন্স সিস্টেমের আওতায় আনা হয়। সোমবার পুটখালীতে 12 ব্যাটালিয়নে এসে নতুন এই পদ্ধতি পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক শাফিনুল ইসলাম। এর মাধ্যমে হেডকোয়ার্টার থেকে সীমান্তের সার্বিক পরিস্থিতি মনিটরিং করা সম্ভব বলেও জানান তিনি। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারী এবং শিশু পাচার, যেটা এই এলাকা দিয়ে আগে অনেক বেশি হতো। সেই কারণে আমরা এখানে প্রযুক্তির সহায়তা নেওয়ার চেষ্টা করছি। নারী এবং শিশু পাচার রোধ, মাদকদ্রব্য পাচার রোধ এবং অস্ত্র পাচার রোধ দিয়ে আমাদেরকে এটা কতটুকু সহায়তা করতে পারে সেই দিকটাই লক্ষ্য রেখে আমরা এখানে কাজ করছি। এই সময় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে সীমান্ত সুরক্ষায় নবদিগন্তের সূচনা হবে বলেও জানান তিনি। একটা আমরা ক্রাইম ফ্রি জোন করেছে, যেটা অত্যন্ত সফলতার সাথে স্থাপন করা হয়েছে এবং ওটা স্থাপন করার পরে ওই এলাকায় কোনো অপরাধ সংগঠিত হয় নাই। তো এটা হয়েছে ভারতের বিএসএফ এবং আমাদের ভিতরে সমঝোতা এবং আমাদের দুই বাহিনীর প্রচেষ্টার ফলে। তো আমরা আশা করছি এই সুসম্পর্ক বজায় রেখে এবং এই আন্তঃবাহিনী সমন্বয়ের মাধ্যমে আমরা এটাকে অত্যন্ত সফলতার সঙ্গে সীমান্ত রক্ষা করছি এবং এটা ভবিষ্যতেও এই কার্যক্রম চালু থাকবে। দেশের স্পর্শকাতর 399টি সীমান্ত এলাকাকে 24 ঘন্টা সিসিটিভি নজরদারির আওতায় আনার কথাও জানান বিজিবি মহাপরিচালক। অস্ত্র, মাদক পাচার আর চোরা কারবারি নির্মূলে দেশের প্রথমবারের মতো যশোরের এই পুটখালী সীমান্তে যুক্ত হলো বর্ডার সার্ভিলেন্স সিস্টেম। বিজিবি মহাপরিচালক বললেন, নতুন এই পদ্ধতিতে যুক্ত সিসি ক্যামেরা ও সেন্সর ডিভাইসের মাধ্যমে দেশে সীমান্ত এলাকাগুলোতে অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব, যা পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকাও যুক্ত হবে। ফখরুল ইসলাম, নিউজ 24, পুটখালী সীমান্ত, যশোর। নিউজ 24 সংবাদে নিচ্ছে আবারও বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। তালিকাভুক্তির প্রথম দিনে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে। 140 টাকা দামে শেয়ারের লেনদেন শুরু হয়। সোমবার সকাল 10:30টায় একসঙ্গে ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এন ক্যাটাগরিতে কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হয়। কোম্পানি কোড নম্বর হলো BPML। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা 72 টাকা দিয়ে শেয়ার কিনে 140 টাকায় বিক্রি করতে পারছেন। এতে তাদের প্রতিটি শেয়ারে 68 টাকা লাভ হয়েছে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা 80 টাকা দামে প্রতিটি শেয়ার কিনে 60 টাকা লাভে প্রতিটি শেয়ার 140 টাকা দামে বিক্রি করছেন। কার্যকর হলো এক অঙ্ক সুদে ঋণ দেয়া। সরকার ও ব্যাংক মালিকদের যৌথ ইচ্ছা বাস্তবায়ন হলো কাঙ্ক্ষিত এই সুধার। ব্যাংকাররা আশা করছেন এর ফলে বাড়বে বিনিয়োগ, গতিশীল হবে ব্যাংক খাত।
তবে বিশেষজ্ঞরা বলছেন এর ফলে কমে যাবে ব্যাংক আমানত, ক্ষতির মুখে পড়বে আমানতকারীরা। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি এক অঙ্কে নামুক ব্যাংক ঋণের সুদের হার। এছাড়া চলতি অর্থ বছরের বাজেটে জিডিপির 33% বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সব মিলিয়ে জিডিপি প্রবৃদ্ধি 8% ঘরে নিতে সরকার তাকিয়ে বিনিয়োগ বাড়ানোর দিকে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শে বেসরকারি ব্যাংক মালিকরা 1 জুলাই থেকে ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিট কার্যকরের ঘোষণা দিয়েছেন। এছাড়া অর্থমন্ত্রীর সাথে বৈঠকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সুদহার এক অঙ্কে নামিয়ে আনতে একমত। ব্যাংকাররা বলছেন 1 জুলাই ব্যাংক বন্ধ থাকায় 2 জুলাই থেকে কার্যকর হচ্ছে সর্বোচ্চ 9% সুদে ঋণ দেয়া, যেখানে আমানতকারীরা পাবেন সর্বোচ্চ 6% সুদ। ব্যাংকারদের আশা এর ফলে বাড়বে ঋণ নেয়া, কমে আসবে উৎপাদন খরচ। আগে যখন 13%, 14%, 15% রেট অফ ইন্টারেস্ট দিয়ে একটা শিল্প কেউ বিনিয়োগ করতে চাইতো, শিল্প যন্ত্রপাতি যারা আমদানি করত এবং যাদের ওয়ার্কিং ক্যাপিটাল নিত, তাদের যে কস্ট পড়তো সেই তুলনায় লাভের অঙ্কটা তাদের অত্যন্ত কম ছিল, বা লাভটা অনেক কম্পিটিটিভ, তারা অনেক সময় হয়তো লস হয়ে পড়ে যেতে পারতো। কিন্তু এখন যেহেতু এটা 9%-এ চলে এসছে, তাহলে অনেকটা বলতে পারেন যে তাদের লাভটা কিন্তু সুনিশ্চিত হয়ে গেছে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন এতে নগদ অর্থ সংকটে পড়তে পারে ব্যাংকগুলো। ঋণ ও আমানতের সুদ হারের ব্যবধান কমিয়ে আনার পরামর্শ তাদের। প্রথম কথা হচ্ছে যে এই যে 9% বলা হলো ঋণের ক্ষেত্রে সুদের হার, এটা বাস্তবায়ন হবে কিনা। ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধির হার অনেক কমে গেছে এবং বেশ গত কয়েক মাস ধরে কমছে, এবং এর পিছনে কিছুটা এই ব্যাংকিং খাতের উপর আস্থা মানুষের কমে গেছে, নানা ধরনের স্ক্যাম, এটা সেটার জন্য কিছুটা ওই যে সঞ্চয়পত্র সুদের হারের সাথে তফাৎ, সেই তফাৎটা যদি আমাদের সুদের হার কমাতে আরও বেড়ে যাবে। বিনিয়োগ দেশে হচ্ছে না কারণ লোকের কাছে টাকা নাই, কথাটা তো সেটা না। বিনিয়োগ পরিস্থিতি যদি ভালো হয় তাহলে লোকজনের কাছে যে টাকা আছে সেটার দেশেই বিনিয়োগ হবে। অর্থমন্ত্রী 18-19 অর্থ বছরে বিনিয়োগের যে টার্গেটে পৌঁছাতে চান, জিডিপির 33% পৌঁছাতে চান, এটা একটা আনরিয়ালিস্টিক আসলে পরিকল্পনা। সঞ্চয়পত্র ও আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার না কমলে এক অঙ্কের সুদ হার ব্যাংকগুলোকে অসম প্রতিযোগিতায় ফেলতে পারে বলেও মত বিশেষজ্ঞদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটি বিরতির। ফিরবো শিগগিরই, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার নিউজ 24 আন্তর্জাতিক। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক কার্যকর করল কানাডা। ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানির উপর শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করল দেশটি। গেল রোববার থেকে বাছাই করা মার্কিন ধাতব পণ্যে 25% করে শুল্ক আরোপ করেছে দেশটি। এছাড়া 250টিরও বেশি মার্কিন পণ্যের উপর 10% হারে শুল্ক আরোপ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে হুস্কি ও কমলা রসের মতো পণ্য। এর আগে দেশটি ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানির উপর শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তটিকে বেআইনি ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছিল। সম্প্রতি বাণিজ্যকে ঘিরে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। এবারে গাজী গ্রুপ নিউজ 24 স্পোর্টস। হারারেতে ট্রাইনেশন ক্রিকেট সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে পাকিস্তানকে 9 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শোয়েব মালিকের 100তম ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় অজিরা। প্রথম ওভারে মোহাম্মদ হাফিজের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চেপে ফেলেন পেসার স্টেনলেক। তার বোলিং দাপটে মাত্র 116 রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। আরেক অজি পেসার এন্ড্রু টাইনান 3 উইকেট। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 29 রান করেন শাহদাব খান। জবাবে ব্যাট করতে নেমে 55 বল হাতে রেখে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। 68 রান করেন অ্যারন ফিঞ্চ। ম্যান অফ দ্য ম্যাচ হন অস্ট্রেলিয়ান পেসার বিলি স্টানলেক। 4 ওভারে 8 রান দিয়ে তুলে নেন 7টি উইকেট।
শেষ করব নিউজ 24 সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি, মন্তব্য জাতিসংঘ মহাসচিবের। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আবারও ছাত্রলীগের হামলা, কোটা নিয়ে সিদ্ধান্ত বিবেচনাধীন জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। 3 সিটিতে মনোনয়ন যাচাই শেষ, জয়ের লক্ষ্যে সর্বোচ্চ কাজ করবে আওয়ামী লীগ, কেন্দ্রীয় নজরদারিও থাকবে। সুদের হার সিঙ্গেল ডিজিট করতে আমানত সহযোগিতা চায় বেসরকারি ব্যাংক, স্বাধীন ব্যাংক কমিশন ও টাস্ক ফোর্সের দাবি এফবিসিসিআই। এবং ব্রাজিলের অগ্নি পরীক্ষার দিন আজ, সবার চোখ নেইমারের দিকে, মেক্সিকোকে শক্ত প্রতিপক্ষ মনে করছে সেলেসাওরা। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।